সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত টি বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। বিশ্বকাপ এখন এসে দাঁড়িয়েছে শেষ লড়াইয়ের দুয়ারে। নির্ধারিত হয়ে গেছে ফাইনালের দুই দল, স্পেন ও আর্জেন্টিনা। গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা আর্জেন্টিনা মেসির দুই অসাধারণ অ্যাসিস্টে, এনজো ফার্নান্দেজের দুর্দান্ত দূরপাল্লার শট এবং লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের হেডে ম্যাচ জিতে পৌঁছে গেছে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে। একদিকে দলীয় ফুটবল আর নিয়ন্ত্রণের প্রতীক স্পেন, অন্যদিকে হার নামানা মানসিকতা ও মেসির নেতৃত্বে আর্জেন্টিনা। রোববারের ফাইনালে অপেক্ষা করছে দুই ভিন্ন ফুটবল দর্শনের মহারণ। আজকের দীপ্ত ডি বক্সে থাকছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড সেমিফাইনালের হাইলাইটস ও বিস্তারিত বিশ্লেষণ, মেসির অসাধারণ প্রভাব, স্কালোনির ম্যাচ বদলে দেওয়ার সিদ্ধান্ত, আজকের সার্ফ এক্সেল মোমেন্ট অফ দ্য ডে, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং স্পেন ভার্সেস আর্জেন্টিনা ফাইনালের প্রাথমিক সমীকরণ। আজকে আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। দুজনকেই ওয়েলকাম করছি। কালকে আমরা দুর্দান্ত এবং এক্সাইটিং আরো একটা ম্যাচ দেখে নিয়েছি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। প্রিয় দর্শক, গত সেমিফাইনালের এই আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচে কিন্তু আমরা সাক্ষী হয়েছি নানান ঘটনার। কি ছিল না উত্তেজনাপূর্ণ ও ফাউল প্রবণ প্রথমার্ধের কোনো দলেরই শট লক্ষ্যে না থাকা, অ্যান্থনি গার্ডেনের গোলে ইংল্যান্ডের লিড, ইংল্যান্ডের রক্ষণাত্মক হয়ে যাওয়া, স্কালোনির একের পর এক বদলি, এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল, মেসির দুইটি গোলের সহায়তা, যোগ করার সময়ে লাউতারোর জয়সূচক হেড। ফাইনালি টানা দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। আমি মিতু ভাই আপনার কাছে একটু আসতে চাই। ইজিপ্ট ফার্স্ট হাফে আমরা দেখেছি দুই দলই এত সতর্ক, কিন্তু আবার খুবই মারমুখী একটা খেলা। আমরা দেখছি ব্যাক টু ব্যাক ফাউলের পর ফাউল হয়ে যাচ্ছে। এটা কি আসলে কৌশলগত ভয় নাকি সেমিফাইনাল ম্যাচের একটা এক্সট্রা প্রেসার কাজ করেছে? আচ্ছা, ধন্যবাদ এবং দীপ্ত টিভির সমস্ত ক্রীড়ামন্ত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, কোনো টিম আসলে ফাউল করার জন্য মাঠে নামে না, তা তো অবশ্যই। এবং অনেক সময় একটা এত বড় মঞ্চে এত বড় দুইটা দল খেলছে, দুইজনের টার্গেট দুই রকম। একজনের হচ্ছে পরপর দুইবার চ্যাম্পিয়নশিপ নেওয়া এবং ইংল্যান্ডের হচ্ছে 66-এর পরে প্রথম ফাইনালে ওঠা। সুতরাং ওই মাঠের টেনশনেই কিন্তু ফাউলগুলো হয়ে যায়। এটা কোনো কোচ স্ট্র্যাটেজিক্যালি করে না, হাতে গোনা দুই একটা টিম যেটা এটা করে, দ্যাট ইজ প্যারাগুয়ে, বাদ দিলাম। এখন দেখেন যে কালকের যে খেলাটা, আমি অনেক দিন পরে আর্জেন্টিনা যে টিম সেটাকে খুঁজে পেয়েছি এবং কালকে মনে হচ্ছে যে আপনার 2-1 যদি স্কোর লাইন ধরি, আসলে এটা কিন্তু সঠিক বিচার না। আসলে যদি ওইভাবে খেলাটা আপনি চলতো বা গোলগুলো হতো, তাহলে 5-1 হওয়া কোনো বিষয় ছিল না। দ্যাট ওয়াজ আর্জেন্টিনা। এই আর্জেন্টিনাকে কিন্তু আমি এতদিন খুঁজেছি, কেপ ভার্ডের সাথে পাইনি, ইজিপ্টের সাথে পাইনি। হ্যাঁ, গোল করেছে তারা লাস্ট। শোনেন, আর্জেন্টিনা এমন একটা দল, দে অলওয়েজ কাম ফর দ্য কাপ। ওরা কিন্তু এমন না যে ভালো খেলা উপহার দেওয়ার জন্য আসে। কিছু কিছু টিম আসে, ভালো খেলে, মনে দাগ কেটে যায়, যেমন কেপ ভার্ডে, আগে ছিল ক্যামেরুন। বাট আপনার এই যে দলটা আসে, এটা কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য আসছে। বাট সেকেন্ড রাউন্ড থেকে কিন্তু তারা ধুঁকছিল। আমি শব্দটা ধুঁকছিল বললাম এই কারণে, কেপ ভার্ডের মতো দলের সাথে কিন্তু এক্সট্রা টাইমে গিয়ে আপনি জিতেছেন। ইজিপ্টের সাথে খেলাটা আমরা সবাই দেখেছি, সেখানে যে লাস্ট 12 মিনিটে 12টা গোল হয়ে আর 3টা গোল যে দিয়েছে, সেটা অসাম। বাট ওই আগ পর্যন্ত আর্জেন্টিনার সাপোর্টার, আমি জানি আপনার আর্জেন্টিনার একজন ভক্ত, তো ওই সময় পর্যন্ত আপনার কি যাচ্ছিল খেয়াল করেন। তারপরে আসেন আপনার সুইজারল্যান্ডের প্লেয়ার যখন আপনার 67 মিনিট, আমি যদি ভুল না করে থাকি, লাল কার্ড পাওয়ার পরেও সেই খেলাও কিন্তু এক্সট্রা টাইমে গিয়েছে এবং সেই এক্সট্রা টাইমে লাস্ট 15 মিনিটসে গোল করেছে আর্জেন্টিনা। কালকেও দেখেন, বাট কালকে একচেটিয়া সেকেন্ড হাফে, আমি জানি না যে ইংল্যান্ডের কোচ কি চিন্তা করেছেন, উনি আমার থেকে ভালো বলতে পারবেন। কারণ একটা গোল আর্জেন্টিনাকে দিয়ে আপনি কখনো নিশ্চিন্ত থাকতে পারার কথা না। দেন ওয়াই ডু ইউ গো টু ফর ডিফেন্সিভ? আপনি যদি দুইটা দিতেন গোল, অন্তত যদি দুইটা দিতে পারতেন, দেন আপনি লাস্ট 10 মিনিটস যেটা আর্জেন্টিনার জায়গা, সেইখানে আপনি ডিফেন্সিভ খেলেন। এবং অদ্ভুত বিষয় আমরা দেখছি যে শুরু থেকে তো তারা দুই দলই সমানে ফ্রি কিক মিস করছে, জাস্ট গোল বারে লেগে বল ফেরত যাচ্ছে। বাট সেকেন্ড হাফে আমরা দেখেছি আর্জেন্টিনা কিন্তু ব্যাক টু ব্যাক অ্যাটাক করছিল। সেটা আসলে ইংল্যান্ডের কতটা আমলে নেওয়ার দরকার ছিল। ভাইয়া, আপনার প্রসঙ্গে আসবো যে দ্বিতীয়ার্ধে আসলে ইংল্যান্ডের এগিয়ে যাওয়া ম্যাচের পুরো নিয়ন্ত্রণটা আবার দেখলাম আর্জেন্টিনার গ্রিপে চলে আসলো। এটা আসলে ইংল্যান্ডের, ভাইয়া যেমনটা বললেন, ডিফেন্সিভ খেলার একটা ভুল কিনা, বা আর্জেন্টিনার অ্যাডভান্টেজ তখন কি হয়ে দাঁড়ালো যদি বলেন? ওয়েল,
আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ এটা অ্যাকচুয়ালি যুদ্ধের মতোই। আপনারা জানেন ফকল্যান্ড যুদ্ধ নিয়ে ওদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ম্যাচের শুরু থেকে উত্তেজনা ছিল, যেটা ফাউলের টেন্ডেন্সি আপনি বলছেন, যে একটা প্রেসিং ফুটবল খেলেছে আর্জেন্টিনা যাতে ইংল্যান্ডকে সেটেল হতে না দেয়। এই ক্ষেত্রে যেটা সেকেন্ড হাফে নর্মালি খেলাটা চলছিল, যখন ইংল্যান্ড গোলটা দেওয়ার পর তাদের যে টেন্ডেন্সিটা যে অ্যাজ ইউজুয়াল ফুটবলটা খেলা, নর্মাল ফুটবলটা তারা খেলে না, যেটা স্পেন আপনি ফ্রান্সের বিপক্ষে গোল দেওয়ার পরেও কিন্তু তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলেছে, অপোনেন্টকে জায়গা না দেওয়া, তাদের বল কন্ট্রোল, বল পজিশনটা নেওয়া, যেটা ইংল্যান্ড করে নাই। তারা ডিফেন্সিভ মোডে চলে গিয়েছে, তখনই আর্জেন্টিনার সুযোগটা নিয়েছে। অতিমাত্রায় ডিফেন্সিভের কারণে এটা ট্যাকটিক্সটা একটা ইম্পর্ট্যান্ট খেলার মধ্যে, কৌশলগত কারণে ইংল্যান্ড যেটা করেনি। ইংল্যান্ড ডিফেন্সিভ মোডে ছিল, আরও এক্সট্রা ডিফেন্স তারা নামিয়েছে, যার কারণে পুরা অ্যাটাকিং আবার আর্জেন্টিনা 4 স্ট্রাইকার করে দিয়ে একদম টোটাল অ্যাটাকিং মোডে ছিল। আর একটা বিষয় হচ্ছে যে মেসি হচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড়। সে যখন মুডে থাকে বা সে মানে যখন সে ইন্ডিভিজুয়ালি বিট করছিল এবং অনেক ক্রস করছিল, সে গোল করার সাথে গোল করানোর প্রবণতাটাই বেশি ছিল। নিচে থেকে বল নিয়ে বল পজিশনিং করছিল, ডিস্ট্রিবিউশন করছিল। সো তখন উনি ম্যাচটা মেকিং করছিল। সো ও অনেক এনাফ অ্যাটাকিং জোনে স্পেস পেয়েছে, যার কারণে আমি মনে করি ইংল্যান্ডের টেকনিক বা ট্যাকটিক্স বলতে পারেন, কৌশলগত বলের কারণেই আর্জেন্টিনার আধিপত্য ছিল সেকেন্ড হাফে। অবশ্যই স্কালোনি এবং পারদেস সিমিওনকে তুলে নিয়ে গনজালেস এবং ডি পলকে নামান, এই মানে এই প্লেয়ারদের খেলা আসলে আর্জেন্টিনার আক্রমণ কতটা বদলে দিল। আবার অনেকে মজা করে বলছে যে ভাগ্যিস ডি পল বা ওতামেন্দিকে ফার্স্ট হাফে তারা নামায়নি, ফাউলের মাত্রা হয়তো অনেক বেড়ে যেত। ওভারঅল ভাইয়া কি বলবেন? ইটস ট্রু, কারণ অটোমেন্ডি যে ক্লাবে খেলে বা যখন ওনার কিন্তু লাল কার্ড এবং হলুদ কার্ডের সংখ্যা কিন্তু অনেক বেশি রাদার দেন আদার প্লেয়ার্স, এটা আসলে কোনো ইস্যু না। আর ডি পল গত বছরের পরীক্ষিত একজন মিডফিল্ডার। আপনি একটা জিনিস বলি, কিছু কিছু প্লেয়ার লিগ এক ধরনের, টুর্নামেন্ট আর এক ধরনের, ওয়ার্ল্ড কাপ একদম সম্পূর্ণ সেপারেট একটা স্টেজ। তো সেইখানে এক এক প্লেয়ার কিন্তু জ্বলে ওঠে যখন তার ন্যাশনাল টিমের জার্সিটা, উনি আমার থেকে ভালো, উনি ন্যাশনাল টিমে খেলেছেন, ন্যাশনাল টিমের জার্সি গায়ে দিলে একটা অন্যরকম ফিলিংস আসতেই হবে সে যদি প্যাট্রিয়ট হয়। তো সুতরাং ডি পল, অটোমেন্ডি এদের সবারই ন্যাশনাল টিমের জার্সি গায়ে একরকম, ক্লাব জার্সি কিন্তু আর এক রকম। আমি ওদেরকে ছোট করছি না, বাট দে আর মানে ফাইনাল স্টেজের প্লেয়ারেরা। আর আমি যেটা মনে করি কালকে, কেন আমি কয়েকটা টক শো আপনার সাথেই হয়তো বা আমি বলেছিলাম, ইংল্যান্ড মেড আ বিগেস্ট মিস্টেক অফ দেয়ার লাইফস, সেটা হচ্ছে ওরা 2টা প্লেয়ারকে সিলেক্ট করে নাই। ওয়ান ইজ ফিল ফোডেন ফ্রম ম্যানচেস্টার সিটি, আর আরেকজন হচ্ছে আপনার মানে তাকে কেন বাদ দিল কোল পার্মার আপনার চেলসির, আমার এটা মাথায়, আমার মতো মানুষের এটা মাথায় আসে নাই। এবং তার বদলে উনি কিন্তু কিছু প্লেয়ার নিচ্ছে যারা ইনজুরি পর্ন, এবং আরেকটা প্লেয়ার যাকে মানে ইয়েস তার ডিফেন্সিভ খেলাটা একটু দুর্বল, বলে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে বাদ দিয়ে দিবে। এই জিনিসগুলো তাহলে আপনি অ্যাটাকিং ফুটবল আগের থেকেই সরিয়ে নিলেন, নিয়ে আপনি সাকাকে আনলেন। অবশ্যই সাকা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন আর্সেনাল, বাট সে ইনজুরি পর্ন। তো আপনি দেখেন সাকাকে কিন্তু খেলাতে পারেনি। তারপরে রাশফোর্ডকেও শেষের দিকে নামালো। রাশফোর্ড ঠিক আছে, কারণ ওদের অ্যান্টনি গর্ডন আর কেইন যেমন একদম পুরো অফ ছিল কালকে, কিন্তু আপনি কেইনকে খুঁজে পান নাই। অন্য যে কোনো কোচ হলে কিন্তু কেইনকে উঠিয়ে নিত, ওই সাহসটা করে না। ধরেন মেসিকে যে উঠায় নিবেন বা রোনাল্ডোকে উঠায় নিবে, ফার্স্ট খেলা আপনি পর্তুগালের যদি উঠায় না, কেইন কিন্তু আপনি 65 মিনিটস পরে হি ওয়াজ নাথিং। তো সুতরাং আপনি ওকে উঠে আপনার যা, আর আপনি এই গেম তো ড্র করলে কোনো লাভ নাই, আপনার তো এটা জিততে হবে। মানে আপনি ড্র করলেও তো টাই ব্রেকার হবে, একজন না একজন যাবে। আপনি যদি ওই জিনিসটা না করেন, যেটা আপনি বারবার বলছেন যে স্ক্যালোনি যেটা করেছে, আপনার টুকেল সেটা মিস করেছেন, এই হচ্ছে ঘটনা। এক্স্যাক্টলি। আমরা গোলের প্রসঙ্গে আবারও আসবো, বাট ভাই আপনার কাছে একটু জানতে চাই যে টানা কয়েকটা নকআউট ম্যাচে একেবারে আমরা দেখেছি ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফের কিছুটা সময় পিছিয়ে পড়েও আবারও কামব্যাক করেছে আর্জেন্টিনা। এটা কি তাদের সবচেয়ে বড় মানসিক শক্তি, নাকি শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর দুর্বলতাটাও আসলে পাশাপাশি প্রকাশ করেছে? না, এটা মানসিক শক্তি, কারণ আর্জেন্টিনা অলরেডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, তারা চ্যাম্পিয়ন হিসেবে আছে। সো তারা যখন পিছিয়ে পড়েছে তখন তাদের ওই মাথাটা তাদের চ্যাম্পিয়ন হতেই হবে। এটা হচ্ছে যখন আমরা চ্যাম্পিয়ন টিমে আমরাও খেলেছি ক্লাব পর্যায়ে বা ন্যাশনাল টিমে,
তখন হার না মানার মানসিকতা, আমরা জিততেই হবে, জিতেই বের হব, তখন 100% এফোর্টটা তারা দেয়। তখন এটা আর্জেন্টিনা যেহেতু মেসির মতো একটা আইডল প্লেয়ার আছে আর্জেন্টিনাতে, যেটা সব বিজয়ী প্লেয়ার, সো তার লিডিং ক্যাপাসিটি, তার ইশারা অনেক সময় অনেক প্লেয়ার বুঝতে পারে যে সে কী চাচ্ছে। আর একটা চেন অফ কমান্ড আছে যেটা আর্জেন্টিনাতে আছে, কোচিং থেকে বলেন, সবাই বলেন, তারা তাদের আইডল বা ক্যাপ্টেনকে বিলিভ করে, মাঠের মধ্যে একটা নিয়ন্ত্রণ পুরো মাঠের মধ্যে আছে। সো খেলার মধ্যে গোল রিসিভ করা বা গোল দেওয়া এটাই ইস্যু না, ইস্যুটা হচ্ছে মাঠে কন্ট্রোল। আর্জেন্টিনার ম্যাচে কন্ট্রোল ছিল এবং তারা অ্যাজ এ টিম হিসেবে খেলেছে। আর কিছু সিকোয়েন্সে আপনি দেখবেন যে আমাদের অন্যান্য টিমগুলোতে কিছু প্লেয়ার যার যার মতো করে খেলে, বাট এখানে একটা নিয়ন্ত্রিত যে কোথায় মেসি আছে, কিভাবে পজিশন নিবে, কোন দিক দিয়ে অ্যাটাকটা করবে, এদের একটা প্ল্যান ছিল। আর যেটা আপনি ডিফেন্সের বারবার ডিফেন্সের কোচিং একটু লাস্টে বিগত দিনে কিন্তু ম্যাচগুলো ওভারঅল ঠিকই ছিল। আমি প্লেয়ার সিলেকশন নিয়ে অত যাব না, আমার বেসিক হচ্ছে যে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ডিসিশন মেক করাটা ইম্পর্টেন্ট। তো ম্যাচে যখন এক গোলে এগিয়ে ছিল তখন তারা দরকার ছিল, যেটা স্পেন আমি বিগত দিনে বলেছি, ফ্রান্স কিন্তু অনেক অ্যাটাকিং প্লেয়ার আছে, হাই কোয়ালিটি প্লেয়ার আছে, কিন্তু তারা গোল দেওয়ার পরেও কিন্তু ফ্রান্স খেলার কোনো সুযোগই দেয় নাই। তারা ওই তাদের হাফে গিয়ে প্রেস করে বল নিয়ে আবার বল পজিশন ম্যাচ বিল্ডিং করে, সো ওরা কিন্তু ফ্রান্সকে খেলা নিয়ন্ত্রণে নিতে দেয় নাই। ঠিক ইংল্যান্ডের করা উচিত ছিল অ্যাজ ইউজুয়াল খেলে আরেকটা গোল দেওয়ার জন্য তারা যাওয়া হচ্ছিল, অ্যাটাকিং অনেক এনাফ প্লেয়ার ছিল, যেমন রাশফোর্ডের কথা বলতেছেন বা সাকা যে আছে, সে কিন্তু লাস্ট ম্যাচ অনেক ভালো খেলেছে। তো সো ওদের অ্যাটাকিং মোডে থাকতে পারতো, সো গোল রিসিভ হলে আবার গোল করতে পারতো। এখন যখন আর্জেন্টিনা গোল করে তখন এমন একটা অ্যাটাকিং মোডে ছিল, তখন ব্যাক করা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আমি একটু ইন্টারেস্টেড আসলে, এই যে দুইটা পাস, দুটো হেল্প দেখলাম, এখানে আসলে মেসির সবচাইতে বড় প্রভাব আপনার কোন জায়গাটা ফুটে উঠেছে এবং কোন পাসটাকে আপনি খানিকটা এগিয়ে রাখবেন? আমি বলবো আসলে সেকেন্ড গোলটায়, কারণ আপনি দেখবেন ওইখানে জন স্টোনের মতো একটা টল প্লেয়ার আছে, মানে আপনি দেখবেন যে ছেলেটা আপনার লাউটারো মার্টিনেজের থেকে প্রায় 1 হাত লম্বা, তার মাথার উপর থেকে দিয়ে, লাউটারো মার্টিনেজ তো একটু ছোট, ও কিন্তু দেখবেন লাভ দিয়েছিল ঠিকই, কিন্তু এমন নিখুঁত পাচ্ছিল যে আপনার একদম ডাইরেক্ট লাউটারো মার্টিনেজের মাথায়, ওইটা গোল না হলে আর কিছু হওয়ার কথা ছিল না। এবং ওই সেকেন্ড পাসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর আপনার আর একটা জিনিস আমি বলে দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দেখেন ইংল্যান্ড আরও কিছু ভুল করেছে। এনজো ফার্নান্ডেজ যে গোল দিল, ও যে গোল দিবে এটা প্রমাণিত হচ্ছিল প্রত্যেক পদক্ষেপে, কারণ এর আগে কিন্তু 5টা থেকে 6টা শট নিয়েছে, গোলার মতো বল গিয়েছে এবং সব কয়টা কিন্তু টার্গেটের মধ্যেই ছিল। পিকফোর্ড 2টা সেভ করেছে, 2টা খুব স্লাইটলি বাইরে দিয়ে গেছে এবং ওই গোলটা হবে। এখন আপনি অ্যাজ এ কোচ, আমি এখান থেকে বসে আমি বাংলাদেশের একজন অ্যানালিস্ট, নোবডি, কিন্তু ওইটা যদি টুকেলের মতো কোচ না বোঝে, অ্যান্ড ইউ আর গিভিং টাইম, এবং বল দেখবেন আপনার কত সময় নিয়ে শটটা করেছে, এই সময় আপনার সেমিফাইনালের মতো গেমে এই সময় যদি আর্জেন্টিনার মতো দলকে আপনি দেন, তো ওই যে বললাম ব্যাড লাক আর্জেন্টিনার যে 5টা গোল হয় নাই, এবং পিকফোর্ড প্লেয়ার তার লাইফের বেস্ট গেমটা দিয়েছে। আপনি দেখবেন ম্যাকালিস্টারের 2টা শট কিন্তু আপনার, এবং আমি বলি 2টা 0 পয়েন্টে, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে 2টা হেড কিন্তু পিকফোর্ড বাঁচিয়েছে, ঠিক না ভুল? তাহলে কয়টা গোল হতো? হয় নাই, ব্যাড লাক। এর জন্য আমি বারবার বলছি যে গতকালকে আর্জেন্টিনাকে আমি আর্জেন্টিনার মতো দেখলাম, আর ইংল্যান্ডকে দেখলাম সাবডিউড হয়ে কোনো টিম যে এত ডিফেন্সিভ খেলে, আমি এটা আমার বোধগম্য হয় না আর কি। আর জাহিদ ভাই, আমরা তো আসলে মাঠের বাইরে বসে অনেক কিছুই বলতে পারি, যেহেতু মাঠের খেলাটা আপনি বা আমাদের অন্যান্য ফুটবলাররাই খেলেন, ওই মোমেন্টটা আসলে কি রকম, যে এই যে দূর থেকে একটা পাস আসছে এবং লাউতারো মার্টিনেজের যে গোল করার জায়গাটা আপনি যদি একটু এক্সপ্লেইন করেন। আসলে আমি ভাইয়ের সাথে এগ্রি করি যে সেকেন্ড গোলটার পাসটা বেসিক্যালি এটা হচ্ছে মেসির উইক ফুট, যেটা ওটা দিয়ে পাসটা করছে, স্পেশালি সে কিন্তু লেফট ফুটার, সে কিন্তু কাট করে করে সে লেফট ফুটে ক্রস করার জন্য প্রিপারেশন নিয়েছিল। বাট ইংল্যান্ডের 2টা প্লেয়ার কিন্তু রাইট সাইড ওকে অ্যালাউ করেছে, অনেক স্পেস দিয়ে রেখেছে, যাতে সে জানে রাইট ফুটে গেলেও সে হয়তো প্রপার পাসটা করতে পারবে না। এই অ্যালাউটা এটাই সুযোগ নিয়েছে মেসি, ওইখান দিয়ে ওই যে স্পেসে গিয়ে রাইট ফুটে একটা একটা পারফেক্ট ক্রস যাকে বলে,
একদম মার্টিনেজের একদম মাথায় গিয়ে অবভিয়াসলি। এবং exceptional। আমি শুরু থেকেই সামহাউ ডি মারিয়াকে খুবই মিস করছিলাম, যে বিগ ম্যাচ প্লেয়ার উনি। মানে আমরা লাস্ট সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং আমি বুঝতে পারছি ভাইয়া সবাই ওনাকে মিস করছে, এবং ফাইনালেও যে সময় তাকে দরকার আমরা দেখলাম যে লাউতারো মার্টিনেজ আবারও বদলি হিসাবে নেমে উনিও আসলে ম্যাচটা বের করে নিলেন। এটা মানে ভীষণ ভীষণ ভালো লাগার জায়গা। আর একটা ইস্যু আছে এখানে যে আসলে মানে আর্জেন্টিনার একটা প্ল্যান ছিল, যেমন মেসির ইউএসএ তে খেলা, লিগ খেলা, সো এদের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া মেসিকে, এটা একটা বিশাল ইস্যু, এটা বিগ প্ল্যান। মনে করি এটা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে এই প্ল্যান করেছে। ওর ভালো সৌদি আরব থেকে ভালো অফার থাকা সত্ত্বেও না যাওয়া বা অন্যান্য ক্লাবে না যাওয়া, ওর তো আরো প্রফেশনাল আরো ভালো ক্লাবে খেলার সুযোগ। এবং ভাইয়া যেমনটা বললেন, আসলে প্যাট্রিয়টিজম যদি থাকে মানে তখন ওই ভাইবটাই অন্যরকম, যে দলের জার্সি পরে এবং এত দূর থেকে একটা প্ল্যান যে দেশের হয়ে একটা খেলা হবে আজ থেকে 2 বা 4 বছর পরে, সেটার জন্য একটা যে প্রিপারেশন, ইটস আ ভেরি বিগ থিং। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। জয়, আর সেই জয়ের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে থাকছে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর দেশের বিভিন্ন প্রান্তে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস, যেখানে নীল সাদা পতাকা, স্লোগান আর আনন্দ মিছিলের উৎসবের রূপ নেয় গভীর রাতে। দর্শক দেখে নেব সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, আর সেই জয়ের সঙ্গে সঙ্গেই নীল সাদা উৎসবে মেতে ওঠে পুরো বাংলাদেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও শহরে বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেউ পতাকা হাতে ছুটেছেন রাস্তায়, কেউ নেচেছেন প্রিয় দলের জার্সি গায়ে। স্লোগান, আনন্দ মিছিল আর মোটরসাইকেল শোভাযাত্রায় গভীর রাতও হয়ে ওঠে উৎসব মুখর। কঠিন পথ পেরিয়ে আরও একবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। সমর্থকদের চোখে এখন আনন্দের সঙ্গে নতুন স্বপ্ন, মেসির হাতেই আবারও উঠুক বিশ্বকাপের সোনালী ট্রফি। দেশের সীমানা পেরিয়ে ফুটবল কিভাবে কোটি মানুষের হৃদয়কে একই আবেগে এক করে, সারা দেশের এই নীল সাদা উদযাপনই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। ভাইয়া, আর্জেন্টিনার এই জয় আসলে আমাদের বাংলাদেশের শহর, মফস্বল, ইউনিভার্সিটি, সব জায়গাগুলোতে যে উন্মাদনার তৈরি করে, এটা আসলেই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং অ্যাডিশনাল ভাবে আমি জানতে চাই, এই উন্মাদনার তো প্রায় খানিকটা আমরা শেষের দিকেই চলে আসছি, এখন এটা নিয়ে কতটা উপভোগ করছেন এবং মিস করা শুরু করেছেন কিনা অলরেডি? মানে ওয়ার্ল্ড কাপ মিস, এক্স্যাক্টলি। দেখেন এটা আমি মাঝে মাঝে ছোটবেলায় যখন ছিলাম ভাবতাম যে 2 বছর পর পর কেন হয় না। এখন ধরেন আমাদের বয়স তো উই আর অলমোস্ট 60, আমি আর কয়টা ওয়ার্ল্ড কাপই বা দেখতে পারবো। আমার কিন্তু ওই চাহিদা এখনো রয়ে গেছে যে 2 বছর পর পর কেন হয় না, এই হচ্ছে এক। আর আবার এটাও মাথায় আসে যখন আর্জেন্টিনার সমর্থকরা এত উল্লাস উদযাপন করতে পারছে, ব্রাজিলিয়ান সাপোর্টারদের কথা আপনি একটু চিন্তা করেন, তারা কিন্তু মনে প্রাণে সবসময় চায় আর্জেন্টিনা হারুক। এই যে আমাদের দেশের উন্মাদনাটা, এইটা আমার মনে হয় না আর কোনো দেশে আছে। সব দেশেই কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারই বেশি, কিন্তু এই যে আমরা একটা দেশকে অ্যাট্রাক্ট করতে পারি, দেখেন আর্জেন্টিনার অ্যাম্বাসেডারও এখন বিভিন্ন টক শোতে যাচ্ছে। ঠিক, আবার গতবার আপনার আর্জেন্টিনা থেকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, এত সাপোর্টিং। মানে এর জন্য বাংলাদেশ কিন্তু অলওয়েজ ইউনিক ইন টার্মস অফ স্পোর্টস, বাট আমাদের স্পোর্টসটা যদি একটু অ্যাডভান্স হতো এর মাধ্যমে। এক্স্যাক্টলি। এবং এই যে ফুটবল নিয়ে যে আমাদের এই ভালোবাসা, উন্মাদনা, এটা যদি আমাদের দেশের ফুটবলে কাজে লাগানো যেত, সেটা বোধহয় আরো ফ্রুটফুল হতো। আমি ভাইয়ার কাছে পরবর্তী ম্যাচ নিয়ে আসবো। একেবারে মানে ছোট জায়গা থেকে আমি যদি শুরু করতে চাই, স্পেন এবং আর্জেন্টিনা দুইটা দলই খুবই ডিজার্ভিং জায়গায় রয়েছে, এবং আমরা স্পেনের লাস্ট ম্যাচ যদি দেখি অনবদ্য, সেখানে যেন ফ্রান্স একেবারে কোনো পাত্তাই পায়নি। আপনি কাকে এগিয়ে রাখছেন এবং কেন? ওয়েল, ফুটবল হচ্ছে বল পজিশনিং খেলা। আমি যার কাছে বেশি বল কন্ট্রোল থাকে তারাই বেশিরভাগ ম্যাচ জিতে। নর্মালি 2-1টা ম্যাচ ভিন্ন হতে পারে, বাট স্পেন টোটালি বল পজিশন রেখে খেলে, যা থেকে অপোনেন্ট উইক হয়ে পড়ে। উইদাউট বলে আপনি প্লেয়ার টায়ার্ড হয় বেশি উইথ বলের চেয়ে।
সো ওভার ফুটবলে স্পেন যেটা টিকি টাকা খেলে বার্সেলোনা স্টাইল, সো ওইখানে বল নিয়ন্ত্রণে থাকবে উইথ প্রেসিংটা ওরা অ্যাটাকিং জোনেই করে অপোনেন্টের। সো এখান থেকে বল কালেক্ট করে তারা বল পজিশনটা একদম অপোনেন্ট হাফে গিয়ে তারা অ্যাটাকিংটা করে। সো আমি মনে করি আর্জেন্টিনার সিমিলার স্টাইল, বাট আমি স্পেনকে এগিয়ে রাখবো বেশি। আর মেসি যদি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে এই লাস্ট সেমিফাইনালের মতো, তাইলে হয়তো বা ম্যাচটা আর্জেন্টিনার পক্ষে যেতে পারে। এবং আমরা কালকে দেখতে চলেছি, কালকে না, আমরা আগামী ফাইনালে দেখতে চলেছি অ্যাকচুয়ালি ইয়ামাল ভার্সেস মেসি বা মেসি ভার্সেস রদ্রি, আমরা যেটাই বলি, এইটা আসলে কতটা উপভোগ্য হবে। এবং এই যে আমরা সুইট রাইভালরি দেখছি এবং এদিকে বার্সেলোনার 8 জন প্লেয়ার রয়েছেন, সেখানে বার্সা এবং স্প্যানিশ ফুটবলের ধারা কিন্তু মেসি এটা খুব ভালো করেই জানেন, উনি নিজেও একসময় বার্সার সাথে খেলেছেন। এইটা কতটা আর্জেন্টিনার জন্য অ্যাডভান্টেজের জায়গা হবে? হ্যাঁ, মেসি যেই টিমে থাকুক সেটা একটা বড় অ্যাডভান্টেজ। আমি বরাবরই মেসির ফ্যান, যদি আমি ব্রাজিলের সাপোর্টার, মেসির ফ্যান, তো বার্সেলোনার ভক্ত। সো দুই দিক দিয়ে মেসি তো টিকি টাকা বা স্প্যানিশ ফুটবল সম্বন্ধে অবগত আছে। আর যারা আর্জেন্টাইন ফুটবলার তারা অনেক প্লেয়ার আছে যারা স্পেনে খেলে থাকেন বা ইউরোপের টপ টিমগুলোতেই আছে। সো ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে স্পেন ইউরো চ্যাম্পিয়ন অলরেডি। সো স্পেনের মানসিকতা এগিয়ে আছে, ওদিক দিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইউরো চ্যাম্পিয়ন। সো একটা ট্রিমেন্ডাস ফাইট হবে, দুই চ্যাম্পিয়নের ম্যাচ। আমি মিতু ভাই আপনার কাছে আসবো। স্পেন আসলে ফ্রান্সের ম্যাচে যেভাবে তাদের মিডফিল্ডটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে ফ্রান্সের, আর্জেন্টিনার বিপক্ষেও কি আসলে এই পরিকল্পনা ওরা কার্যকর করতে পারবে? কি দেখেন, মনে হয়? ভবিষ্যৎ তো বলা যায় না, আমি কিছু তথ্য দিই, যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স, আমি তথ্য দিই। সেটা হচ্ছে, আপনি দেখেন স্পেন সেকেন্ড রাউন্ড থেকে কার কার সাথে খেলেছে? বেলজিয়াম, পর্তুগাল, ফ্রান্স, এরকম দলের সাথে খেলে কিন্তু সে এই জায়গায় এসছে। আর্জেন্টিনা কার সাথে খেলেছে? কেপ ভার্ডে, ইজিপ্ট, সুইজারল্যান্ড। এই যে গতকালকে 10-এর মধ্যে একটা টিম খেলে ভালো খেলেছে, আমি ভালো খেলা আছে। আপনি তবে যেমন কেপ ভার্দে বলছেন, কিন্তু স্পেনকেও আটকে দিয়েছে। আমি দেখি, হ্যাঁ, স্পেন কাটিতে সেটা ফার্স্ট রাউন্ডে। হ্যাঁ, আমি group পর্বে। আরো তথ্য দিচ্ছি তাহলে আপনাকে। এই পর্যন্ত পুরো টুর্নামেন্টে স্পেন গোল করেছে 13টা, কনসিড করেছে মাত্র একটা। এখানে আপনার আর্জেন্টিনা গোল করেছে 19টা, কনসিড করেছে 7টা। তাহলে আপনি বুঝেন কোন ডিফেন্স ভালো কোন, বাট এক একজন আপনার স্পেন আর কেপ ভার্ডের স্কোর ছিল 0-0, এটা ছিল 2-2, পরে 3-2। তো এখন আপনি বোঝেন যে স্পেনে উনি যেটা বলছে বারবার, আমি কিন্তু কাউকে আগাবো না পিছাবো না, আমি যেটা বলছি স্পেন এতদূর আসার পথে তারা বড় বড় যত দল ছিল দে হ্যাভ ফেসড। আর্জেন্টিনা ফেসড অনলি নাম্বার 14 এই প্রথম, ইংল্যান্ড, এবং তারা কিন্তু ভালো খেলেছে। আবারও বলি, আপনি যেভাবে এবার বললেন মেসি যেমন বার্সেলোনার খেলা জানে, বার্সেলোনাও জানে মেসি কেমন খেলে। এখন যদি আমি ঘুরায় বলি এই জিনিসগুলো, এবং বার্সেলোনা কিন্তু, বার্সেলোনা স্পেন টিম কেউ কিন্তু এখন টিকি টাকা খেলে না। বার্সেলোনার কোচকে হ্যান্সি ফ্লিক, কি জার্মান কিন্তু আপনার কখনো টিকি টাকা খেলেন না, এবং দে হ্যাভ এই, উনি যেমন বললেন আর্জেন্টিনা কিন্তু, এটা সত্যি কথা, এত কিছু বাদ দিয়ে আমেরিকান সকার খেলতে আসছে। আবার দেখেন স্পেন কি করেছে, একটা রিয়াল মাদ্রিদের প্লেয়ারকে নেয় নাই, নট আ সিঙ্গেল। কারণ বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে একটা অলওয়েজ আবাহনী মোহামেডানের মতো একটা ক্লাস, সরি এখন বসুন্ধরাও বলতে হয়, বাট আমি অনেক বয়স্ক তো ওই আবাহনী মোহামেডানের মধ্যে রাইভালি থাকে। অনেক সময় দেখা যায় কি ওকে পাস দেয় না, থাকে কিন্তু এটা উনি আর আমি বললাম এটা থাকে, যে কারণে তারা কি করলো, একটাও কি রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছিল না নেওয়ার মতো? নেয় নাই কিন্তু, সব বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, ওসাসুনা আর ওভিডার থেকে প্লেয়ার নিয়ে আসছে। তো সুতরাং তারাও কিন্তু প্ল্যানিং করেই আসছে, যেমন প্ল্যানিং মেসিরা করছে তেমন। এটা আসলে হবে কি একটা উপভোগ্য ম্যাচ হবে। এবং আপনাকে আমি বলে দিই, এইবার প্রথমেই যারা গোল করবে তারাই জিতবে। ওই কামব্যাকের সুযোগ কিন্তু স্পেন দিবে না। আবার স্পেনের ডিফেন্স ভাঙা আর্জেন্টিনার জন্য কোনো সমস্যা না, যেখানে মেসি থাকে। মেসি কিন্তু এমন একজন মানুষ, এক মুহূর্ত যদি সুযোগ পায় হি উইল স্কোর বা গোল করাবে। এই জিনিসটাই হচ্ছে অন্য প্লেয়ারের থেকে ডিফারেন্ট ফ্রম মেসি। যেমন হালান্ড
হালান্ড কিন্তু গোল করানো প্লেয়ার না, হালান্ড গোল করা করার player। প্লেয়ার, ঠিক আছে? যেমন লামিন ইয়ামাল অনেকটা কিন্তু মেসির মতোই খেলে, বাট মতো আর মেসি দুটো তো মারাত্মক আলাদা। ডিফারেন্স। এবং লামিন ইয়ামালের কিন্তু ইনজুরি আছে, ইনজুরি সহ খেলছে বোঝাই যায়, এবং সে কিন্তু একটার বেশি গোল করতেও পারে নাই। বাট নিকো উইলিয়ামসও ইনজুর্ড, বাট হি ইজ ইমপ্রুভিং। আপনার এই যে এখন যেটা স্পেনের যেটা দুর্বলতা ছিল, দেখেন ওরা কিন্তু 10-12টা গোল দেওয়া টিম না, ওরা কিন্তু এক খেলায় 5টা কিন্তু দেয় না, ওরা কিন্তু 4টা-5টা গোল দিয়ে আসে নাই। বাট প্রত্যেকটা গেম মেথডিক্যালি খেলে, যেখানে যা দরকার এক্সেস কিছু করে নাই, সেইভাবেই কিন্তু স্পেন একদম তাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ একটা প্রেডিকশন, আমি জানি ফাইনালের প্রেডিকশন দেয়া ভেরি ভেরি টাফ, এবং যেখানে ফাইনাল খেলছে আর্জেন্টিনা এবং স্পেনের মতন দল, ভাই আপনি তবুও আমি আপনার কাছে জিজ্ঞেস করবো কাকে এগিয়ে রাখছেন আপনি? আমি ফাইনালে স্পেনকে এগিয়ে রাখবো। আমি কারণ ওনার সাথে আমি অ্যানালাইসে একদম একমত পোষণ করি। পারফরমেন্স বিবেচনা করলে দেখা যায় যে তারা টাফ টিমগুলোর সাথে মোকাবেলা করে আসছে এবং গোল রিসিভ করেছে অনেক কম, অপোনেন্টকে খেলার সুযোগই দেয় নেই। সো ওরা অপোনেন্ট নিয়ে খুবই চিন্তিত, যাতে অপোনেন্ট যাতে খেলতে না পারে, যেটা ফ্রান্সের মতো টপ ক্লাস অ্যাটাকিং টিমকে তারা একদম মানে কাবু করে রেখেছিল। সিমিলার আর্জেন্টিনারও সেম যদি করে রাখতে পারে তাহলে সাকসেস হবে। যদিও আর্জেন্টিনার প্লেয়াররা অনেক অ্যাগ্রেসিভ, তারা অনেক অ্যাটাকিং মোডে থাকে, সো এটা টাফ ম্যাচ হবে। তারপরে আমি স্পেনকে এগিয়ে রাখবো। সেটাই আমরা আলটিমেটলি দেখতে পারবো আসলে ম্যাচের দিন ওই মাঠের খেলায় আসলে কি ঘটনা ঘটে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন বিদায় নেবার সময় হয়ে গেল। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্বকাপের গল্প এখন এসে দাঁড়িয়েছে একেবারে শেষ অধ্যায়। ইংল্যান্ডের বিপক্ষে আরও একটাবার প্রমাণ করেছে আর্জেন্টিনা, এই দল শেষ বাঁশির আগে কখনো হাল ছাড়ে না। আর স্পেন দেখিয়েছে পরিকল্পনা, দলীয় সমন্বয় এবং বলের ওপর নিয়ন্ত্রণ দিয়ে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকেও নিষ্ক্রিয় করা যায়। রোববারের ফাইনালে তাই অপেক্ষা করছে দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই। একদিকে স্পেনের ছন্দ, নিয়ন্ত্রণ ও তারুণ্য, অন্যদিকে আর্জেন্টিনার অভিজ্ঞতা, মানসিক শক্তি এবং লায়নেল মেসির নিজেই এবং তার শেষ বিশ্বকাপের স্বপ্ন। কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? উত্তর মিলবে ফাইনালের রাতে। আজকের অতিথি সাবেক বাংলাদেশের জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আন্তরিক ধন্যবাদ জানাই দর্শক আপনাদেরকেও, এবং আজকের মতন নিচ্ছি বিদায়। আমি ইন্দ্রাণী নিশি, আপনারা দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। গুড ইভিনিং।